লক্ষ্মী আমার সঙ্গে যাবে, তবে কাল ভোরভোরই কিন্তু আমরা বেরোবো ঠাকুর। হ্যাঁ মা, কাল সকালবেলা আমি এসে আপনাদের কুটিঘর থেকে নৌকায় তুলে দেবো। সেখান থেকে আপনার নৌকা করে বৈদ্যবাটির ঘাটে নেমে তারপরের কথা জানা রে বাবা। তবে লক্ষ্মী কিন্তু কেবল আমার সঙ্গে যাবে আর আসবে, ও আমার সঙ্গে ঘুরতে দেবে না, আমার কাছে কাছেও থাকবে না, ও যেন দূরে থাকে কতরে জানিয়ে দিস। ঠিক আছে মা, আমি লক্ষ্মী দিদিকে গিয়ে খবরটা দিয়ে আসি। হ্যাঁ, এইটারে খুলে দাও। তুমি তো নতুন দাগা আনবে, তখন এর পরি দিও। ও ঠাকুর, তেনার থানের দাগা, তেনার থানে আমি যাচ্ছি, আর এ দাগা আমি খুলতে পারবো না। তাহলে নিজেই খুলে নিচ্ছে। হ্যাঁ, নিজেই খুলে নিচ্ছে। ঠাকুর, তুমি দেখো গোলাপ দিদি, খুঁড়ো খুঁড়িরে ঠিক অনুমতি দেবে। অদূরে মা একলাটে যাবেন, তাও ঠাকুর সায় দেবেন? দেবেন গো দেবেন, আজ পর্যন্ত খুঁড়ো খুঁড়িরে কোনো কাজে বাধা দেননি। তাই বলে একলাটে যাবেন অদূরে? মেয়ে মানুষের পথে বেরোনো অনেক অসুবিধা। তারপর সেই তারকেশ্বরের পথ, সে পথ মোটে ভালো নয়, সেখানে বড় বিপদ আপদ আছে। খুঁড়ি তেনার বেপদ ভঞ্জন মধুসূদন রে মাথায় করে নিয়ে যাক। মা যদি তার নিজের জেদে না সরেন, তবে তুমি আর আমিও যাব লক্ষ্মী। আমরা? হ্যাঁ, আমরা দুজনে। এই কথাটা তো আমি ভেবে দেখিনি। সত্যি তো, আমরা থাকতে খুঁড়ি একা কেন যাবে? লক্ষ্মী দিদি, মা রাজি হয়েছেন, ঠাকুরও মত দিয়েছেন। দেখেছো, আমি তোমারে বলেছিলাম না? ঠাকুর মত দিলেন? ওরাকাল ভাই, বলছিলাম কি আমরাও যাব খুঁড়ির সঙ্গে। হ্যাঁ যাবে, মা রাজি হয়েছেন, কিন্তু শুধু লক্ষ্মী দিদিই যাবে মায়ের সঙ্গে। সত্যি? মা আমারে নিয়ে যাবেন নে? মা তো সঙ্গে করে কাউকেই নিয়ে যেতে চাইছিলেন না। আমি গিয়ে মায়ের হাতে পায়ে ধরলাম। ঠাকুর বললেন যে লক্ষ্মী দিদিকেই সঙ্গে করে নিয়ে যেতে। আমি তাহলে যাই, আমার আর খুঁড়ির পোটলাটা গুছিয়ে নি। গোলাপ দিদি, তোমায় দেখে বুঝতে পারছি তোমার মন খারাপ হয়েছে। দেখো, মন খারাপ করো না, আর এটা নিয়ে না মাকে বেশি পিড়াপিড়ি করো না, তাহলে মা একাই চলে যাবেন, লক্ষ্মী দিদিকেও সঙ্গে নিয়ে যাবেন না। মা আমাকে সেটাই শর্ত দিয়েছেন। সত্য? মানে? মানে মা স্পষ্টভাবে বলে দিয়েছেন তারকেশ্বর থানের হত্যা মা একাই দেবেন, তুমিও সঙ্গে থাকবে না, দূর থেকে দেখবে। মা যায় চান তাই করবেন, তুমি বাধা দিতে পারবে না। আচ্ছা, আমার ঘাড়ে কটা মাথা আছে বলো দেখি, যে আমি খুঁড়ির কাছে বাধা দেব? ও নিয়ে তুমি একদম ভেবুনি। আমি তো খুঁড়ির সঙ্গে যাব, শুধু খুঁড়িরে চোখে চোখে রাখতে। তাহলে আমি কাল ভোরবেলা এসে তোমাদের কুটিঘাটে নিয়ে নৌকোয় তুলে দেবো। তোমরা নৌকোয় চেপে বৈদ্যবাটি ঘাটি নেমে সেখান থেকে পরের রাস্তা আমাদের জানা আছে, তুমি একদম চিন্তা করুনি, আমাদের কোনো অসুবিধা হবে না। আর তাছাড়া এত কাল দিয়ে তো খুঁড়ি ওই দক্ষিণেশ্বরে আসছে তারকেশ্বরের পথ দিয়ে, খুঁড়ির তো সব রাস্তা একেবারে নৌকো দক্ষ। তাহলে সেই কথাই রইল, কাল ভোর ভোর রওনা দেব। আচ্ছা, এখন আমি আসি দিদি। এসো এসো, আমি যাই, আমার আর খুঁড়ির পোট্টা পাটলিগুলো গুছিয়ে দিই। ও লক্ষ্মী, বলছিলাম কি, মা তো আমারে নিয়ে যাচ্ছেন নে, আমি অন্তত তোমাদের পোটলাখানা গুছিয়ে দিই। বেশ দিদি, তাই করো, তুমি গুছিয়ে দাও। গোপাল, গোপাল যাচ্ছে না, গোপাল যাচ্ছে মাকে ছেড়ে, সামনে গামলা আধার আছে, দেখতে পাবি না। ও গোপাল মাকে ছেড়ে যাচ্ছে। ও দিদি, আমার গোপাল ওই আধারে গঙ্গার পানে ছুটে যাচ্ছে, পড়ে গেলে উঠতে পারবে না। আমি ওকে ধরতে যাচ্ছি, ওতে সাঁতার জানে না কিন্তু দিদি, ডুবে যাবে। কদিন হলো তোমার মাথাটা আবার গোপাল গোপাল করে খারাপ হয়েছে। না গো গিন্নি দিদি, দিনে রাতে যখন তখন আমার গোপাল ওই গঙ্গার পানে ছুটে যায়। ওর কিছু হবে না তো গিন্নি দিদি, ওর কিছু হবে না তো? বলো না, ওর কিছু হবে না তো গিন্নি দিদি? দক্ষিণেশ্বরের ঠাকুরকে দেখতে না পেয়ে অঘোর আকুল হয়ে আছে।
তোমার গোপাল ডুববে না অঘোর। তুমি এখন ঘরে চলো অঘোর, ঘরে চলো। আমি ঘরে চলে গেলে ওকে রক্ষে করবে কে গিন্নি দিদি? আমি বলছি না ও ডুববে না? আমি ঘরে গেলে আমার গোপালকে দেখতে পাবো। নিশ্চয়ই দেখতে পাবে। তুমি তো কতবার আমার দক্ষিণেশ্বর ডেকেছে, আমি তো আমার গোপালকে দেখতে পেলাম না। আমি তোমাকে বলছি না তোমার গোপাল কাশীপুর আছে, আর তোমাকে আমি এইও বলছি আমি তোমাকে কাশীপুর নিয়ে যাব। সে তো কতদিন ধরে বলে চলেছো গিন্নি দিদি, কিন্তু এখনো তো নিয়ে গেলে না। কি করব বলো, আমি যে সময় করে উঠতে পারছি না। গিন্নি দিদি এখন যাবে? এখন নিয়ে চলো। এখন এত রাতে নৌকা পাবো কোথায়? এখান থেকে নৌকা করে কুঠিঘাট যেতে হবে, সেখান থেকে খেয়া পার হয়ে পাড়ে উঠে ঘোড়ার গাড়ি চড়ে কাশীপুর যেতে হবে। কুঠিঘাট থেকে হেঁটেও যাওয়া যায়, কিন্তু রাতে সেই পথে তো আলো নেই, তাই সেখানে এখন যাওয়া যাবে না অঘোর। তাহলে তাহলে কাল সকাল সকাল নিয়ে যাবে বলো না গিন্নি দিদি? হ্যাঁ, আমি আগে পটলডাঙ্গা থেকে ঘুরে আসি, তারপর নিয়ে যাব। চলো তো, চলো এখন ঘরে চলো, চলো। আমার কেন জানি না মনে হচ্ছে আমার গোপাল ডুবে যাচ্ছে, জলে আমার গোপাল ডুবে যাচ্ছে। আমার গোপাল, গোপাল অঘোর, অঘোর, কতদূর, কতদূর, ও কতদূর, ওরে কে তুই বাঁচা, কতদূর, কতদূর? বৌটান, কি হয়েছে বৌটান? কি হয়েছে গো মা? ওরে ওরে তোরা যা, তাড়াতাড়ি ওকে বাঁচা, ও তো ডুবে যাচ্ছে। কে কে ডুবে যাচ্ছে? তুমি স্বপ্ন দেখেছো বৌটান? স্বপন? নিশ্চয়ই তুমি খারাপ স্বপ্ন দেখেছো। ইস, কি ঘেমে গিয়েছো। এসো এসো, অনেক রাত হয়েছে, শোবে এসো। বৌটান, কি স্বপ্ন দেখেছো গো? আমি দেখলাম একজন ওই জলে ডুবে যাচ্ছে, তার মুখটা আমার গদাধরের মতন। রাত দিন তার কথা ভাববে আর ঘুমের মধ্যে এসব দেখবে। বেশ কাল কলকাতা যাবে, আমি ওর সাথে কলকাতা যাব। কালকের কথা কালকে ভাববে, এখন শুয়ে পড়ো দেখেনি। আমাদের কথাবার্তা শুনলে আবার কালিটা উঠে পড়বে। ও বড়দা, যা মাকে নিয়ে বিছানা দিয়ে আয় গে। না না, আমার যে আর ঘুম আসবে নি রে। কাল সকাল হওয়া তক আমি ঘুমোতে পারবো নি। তোরা যা, তোরা গিয়ে শুয়ে পড়। কাল সকাল হলেই আমি আমার পেশনুর সঙ্গে কলকাতা যাব। সে যদি নিয়ে যেতে চায় নিয়ে যাবে, এখন তো শুয়ে পড়ো গে। না না, তোরা শুয়ে পড়, যা তোরা। চল বড়দা। ঘর দিয়ে এখানে তুমি পথের পানে চেয়ে কারে খুঁজছো? বেরোবার সময় তো তোমার দেখতে পেলুমনি, তুমি এখানে কেন? পথের পানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে পাইন পাড়ার কেউ যায় কিনে। যদি কাউকে দেখতে পেতুম তো এই নকুরের ভাইটার একটু খবর দিতে বলতুম। লক্ষ্মীটা কতদিন হলো সে গিয়েছে, কোনো খবর পাইনি। শারদাটার খবর পাইনি, গদাইটার খবর পাইনি। আর কটা দিন ধরে গদাইটার জন্য বড্ড, তাই ভাবছিলাম ওই নক্করের বাইরে যদি একবার দক্ষিণেশ্বর পাঠানো যায় রামনালের কাছে। সে তো পেরাই যায় দক্ষিণেশ্বরে তার দাদা নক্কনের সঙ্গে দেখা করতে। আমার যজমান বাড়ি না থাকলে আমি যেতাম, কিন্তু দেখছো তো হাতে নারায়ণ শিলা। এমন করে আমি কিভাবে পাইনপাড়া গিয়ে খবর দিই বলো? তো দাদা কতদিন আসেনি, তাকে একবার আসতে বলবো। ও মা, দাদার ওই কথাটা বলে পাঠিও না। ভবতারিণী মন্দিরে আমার সেবায়তের চাকরিটার কথাটা। এ হাতে করে নারায়ণ শিলা নে আর যজমানদের দৌড়ে দৌড়ে ঘুরতে ভালো লাগছে নি, তাই বলছিলাম খুঁড়ো থাকতে থাকতে যদি
তোর খুড়োর শরীর খারাপ, তা তুই জানিস না? সেই জন্য তো বলছি, খুড়ো থাকতে থাকতে যদি মানে কখন কি হয়, দাদারে আমার সব বলা আছে। লক্ষণ পাইনের ভাই একবার দাদারে মনে করিয়ে দিলেই হবে। ও মা, মা বলবে তো? হুম, বলবে। আচ্ছা, তুমি এখন ঘর যাও, আমি যাবার পথে পাইনপাড়া হয়ে লক্ষণ পাইনের ভাইরে খবরটা দিয়ে তারপর যজমান বাড়ি যাব। আর তুমি কিন্তু লক্ষণের ভাইরে বলো যেন দাদারে মনে করিয়ে দেয়। আমি আসি। কি স্বার্থপর বেটাই পিঠে ধরেছি ভগবান, কি স্বার্থপর বেটাই পিঠে ধরেছি। আমারে তোর সাথে কলকাতার কাশীপুরে নিয়ে চল না রে বাপ। তুমি এমন ভাবে বলছো মা, যেন কলকাতা আর কাশীপুর এ ঘরের দৌড় আর ও ঘরের দৌড়। বাগবাজার দিয়ে কাশীপুরে হেঁটে যেতে দম বেরিয়ে যায়, বুঝলে? ও বাবা, আমি হাঁটতে পারবো রে? আমি তো যাচ্ছি মা, কলকাতায় কাজ ছেড়ে কাশীপুর দিয়ে তেনাদের খবর নিয়ে আসবো। তোমার যাবার দরকার নেই, আমি আসি। বউটান, নীলু রে, আমি মনে হয় এই জীবনে আর কত ধরনের দেখতে পাবো না। সকাল সকাল তোমার যত সব অলক্ষণে কথা। পেশন্য কলকাতায় গেল, কাল দে কত বার ওরে বললুম যে আমারে নিয়ে চল, কিন্তু নিয়ে গেল নি। বুঝি গো বউঠান, বুঝি তুমি মন রে মানাতে পারছো নি। পেশন্যর এত কাজের চাপ, তোমাকে কখন নিয়ে যাবে শুনি? আর তোমারও কি গায়ে পায়ে সে জোর আছে? এতটা পথ। পথের জন্যই নয় রে নিল, আমার ভাগ্যের জন্যই আমি আর কত ধরনের দেখতে পাবো নি। মুখে আগল দাও দেখি বউটান, মুখে আগল দাও। তোর মনে আছে নিল, জামাই যখন শেষবার তার ভাগ্নের এনে এখানে এসেছিল, তখন কি বলেছিল আমায়? বলেছিল, শাওরি মা, আমারে তুমি দু চোখ ভরে ভালো করে দেখে নাও, ভালো করে দেখে নাও, আমারে যে তুমি আর দেখতে পাবে না। বউটান গো, রসিকতায় আমাদের জামাইয়ের ঝুড়ি নেই, সে এখন অনেক দিন থাকবে দেখো। ঠাকুরকে না দেখে মা থাকতে পারেন না, আর সেই তিনি 3 দিনের জন্য তারকেশ্বর গেলেন। তুই ওনাকে নৌকোয় তুলে দিয়ে এলি। তুই তো জানিস নরেন, মা সহজে জেদ করেন না, কিন্তু একবার যদি জেদ করেন তাহলে ঠাকুরও বাধা দিতে পারেন না। তুই বুঝতে পারছিস না রাখাল, মা 3 দিন সম্পূর্ণ নির্জলা উপবাসে থেকে ওখানে হতে দেবেন, সঙ্গে শুধুমাত্র লক্ষ্মী দিদি। আমাদের মধ্যে কারোর সঙ্গে যাওয়া উচিত ছিল। মা তো একাই যেতে চেয়েছিলেন, আমি ঠাকুরের কাছে গিয়ে জোর করলাম, তখন ঠাকুর মাকে বললেন লক্ষ্মী দিদিকে সঙ্গে করে নিয়ে যেতে। মাকে যত দেখি তত অবাক হয়ে যাই রাখা। ঠাকুরের রহস্য তাও কিছুটা আন্দাজ করা সম্ভব, কিন্তু মাকে বোঝা খুব কঠিন। ধীর স্থির শান্ত, অথচ দৃঢ় প্রতিজ্ঞ সেবিকা। স্বামীর ঘর করছেন, কিন্তু সর্বত্যাগিনী সন্ন্যাসিনীর মতো তার জীবন যাপন। আচ্ছা রাখাল, মা কি সত্যি সত্যি রক্ত মাংসের মানবী? তুই আমাকে জিজ্ঞাসা করছিস নরেন? আমি তো নিজেই এর তল খুঁজে পাই না রে। মায়ের ব্যাপারে ঠাকুর কখনোই খুব একটা কিছু বলেননি।
তবে একবার বলেছিলেন, ও না থাকলে আমার সাধক হওয়া খুঁজে যেত। জহুরি যেমন জহর চেনে, ঠাকুরও ঠিক সেভাবে মাকে চিনেছেন। যে যাই বলুক না কেন, আমি কিন্তু সোচ্চারে বলবো, মায়ের শুভ প্রভাবেই গদাধর চাটুর্যের শ্রীরামকৃষ্ণ পরমহংস হয়ে ওঠা। মা যদি তার গোটা জীবনটা উৎসর্গ না করে দিতেন, তাহলে ঠাকুরের সব জারিজুরি কামার পুকুরেই শেষ হয়ে যেত। মার কাছে ঠাকুর তার স্বামী, তার সখা, আবার তার সন্তান। আমরা নিজেদের শ্রীরামকৃষ্ণের শিষ্য বলি, সেবক বলি, কিন্তু মার মতো সেবা আমরা কেউ কোনো দিন করতে পারবো না রে। মাই হচ্ছেন আদর্শ সেবিকা। মায়ের জন্য আমাদের কিছু করতে হবে নরেন। নিশ্চয়ই। আমাদের দেশের কুলীন প্রথা আর কিছু পারুক না পারুক, হাজার হাজার বাল বিধবা তৈরি করেছে। ঠাকুরকে দেখেছি এই বিধবাদের প্রতি খুব সহানুভূতিশীল। বিদ্যাসাগর মহাশয় বিধবাদের পুনর্বিবাহের প্রচলন ঘটিয়েছেন, আর ঠাকুর তার কাছে যখন যে বিধবা মহিলা ভক্ত এসেছেন, মার কাছে পাঠিয়েছেন, এখনো পাঠাচ্ছেন। তা সে দক্ষিণেশ্বরের নহবত ঘরই বল, বা এই কাশীপুরের ওই ছোট্ট এক চিলতে ঘরটি, মা যেন নিজের ঘরে তার একটা আলাদা ক্যাবিনেট তৈরি করেছেন। ভগবান যদি কখনো দিন দেন, তাহলে মার ওই ছোট্ট ক্যাবিনেট একদিন একটা মঠে পরিণত করব রাখাল, মায়ের নামে। আচ্ছা নরেন, মা কি জানেন ঠাকুরের রোগটা আসলে কি? জানেন। মা বলেছেন তোকে? আমাকে বুঝতেও দেননি, কিন্তু আমি নিশ্চিত মা সব জানেন। ঠাকুরের গলা থেকে রক্ত পড়ে রাখাল, বমির সঙ্গে পুঁজ, রক্ত, গলিত মাংস, আর মা কিছু জানতে পারবেন না? মা সব জানে। এ কথা ঠিক। অন্য মহিলাদের মতো মা হাউ হাউ করে কান্নাকাটি করেন না। তার মানে কি মা কাঁদতে জানেন না? জানেন। এবং আমি নিশ্চিত মা নির্জনে তার সেই কান্নাটাই উজাড় করে দিতে গিয়েছেন। কি বলছিস নরেন? মা তারকেশ্বরে কাঁদতে গেছেন?